ওয়েলকাম স্টুডেন্ট টু মাই নিউ ভিডিও। আজকে আমরা ক্লাস 12 এর ইলেকট্রোস্ট্যাটিক শুরু করতে চলেছি তোমাদের 2026 সালে, অর্থাৎ যারা 2026-এ এইচএস পরীক্ষা দিবে, অর্থাৎ যাদের সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 চালু হয়ে যাবে, তাদের কথা মাথায় রেখে ইলেকট্রোস্ট্যাটিক সিরিজ, অর্থাৎ টোটাল তোমাদের ক্লাস 12-এর সিরিজ চালু করছি। সেই সিরিজের যে প্রথম চ্যাপ্টার আছে তোমাদের ইলেকট্রোস্ট্যাটিক, সেই ইলেকট্রোস্ট্যাটিকের আজকে ফার্স্ট ভিডিও। অর্থাৎ এই ফার্স্ট ভিডিওর মধ্যে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের আজকে টোটাল চার্জের কনসেপ্ট। কারণ চার্জের কনসেপ্ট যদি তোমরা ভালো করে না বোঝো, এখান থেকে বহুবার জেই নিট তোমাদের ডব্লিউবিসি এইচএসসির বোর্ড এক্সামে বহু কোশ্চেন পড়েছে। তো ফার্স্ট আমাদের পাই টু পাই পরপর টপিক অনুযায়ী ভিডিও আসতে থাকবে এবং টোটাল ওয়ান শট। এই কারণে এটাকে বানানো হয়নি, কারণ টোটাল ওয়ান শট ভিডিও করতে বহু ছাত্রছাত্রী বিরক্ত বোধ হয়। তো সেই কারণে প্রত্যেকটা টপিককে ডিভাইড করে আমি তোমাদের জন্য নতুন নতুন ভিডিও দিয়ে যাব। তো আজকে সেই সিরিজের প্রথম ভিডিও, তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবে। আশা করি তোমাদের ইলেকট্রোস্ট্যাটিক জলের মতো ইজি মনে হবে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তার ওভারভিউ আমি দিয়ে দিচ্ছি, অর্থাৎ আজকের ভিডিওর মধ্যে কি কি থাকবে। তো আজকের ভিডিওর মধ্যে আমাদের টুডেজ গোল হচ্ছে, প্রথমে আমরা ইলেকট্রিক চার্জ সম্বন্ধে জানবো যে ইলেকট্রিক চার্জ কি, ইলেকট্রিক চার্জের প্রপার্টি বুঝবো, কত ধরনের চার্জ হয়, অর্থাৎ আধান কত প্রকারের হয়, সেখান থেকে আমরা কোশ্চেন করব এবং সেই আধানের প্রপার্টিজ করব, তার এক্সপ্লেনেশান, এক্সাম্পল এবং এখানে কোশ্চেন থাকবে। চার্জের কোয়ান্টাইজেশন থাকবে এবং এখানে আমরা কিভাবে চার্জকে ট্রান্সফার করতে পারবো, মেথড অফ চার্জিং। এখানে আমরা যেটা আর একটা টপিক করব, মেথডস অফ চার্জিং, কিভাবে মেথড অফ চার্জিং, বোঝা গেছে? কিভাবে আমরা একটা বডি থেকে অন্য বডিতে চার্জকে ট্রান্সফার করবো তার মেথড পড়বো, সেখান থেকে কোশ্চেন করব এবং আমরা কোয়ার্ক পার্টিকেল কি, সেই কোয়ার্ক পার্টিকেল সম্বন্ধে জানবো। কিভাবে একটা নিউটন, কিভাবে একটা প্রোটন এই কোয়ার্ক পার্টিকেল দিয়ে গঠিত হয়, কেন আমরা ইলেকট্রনকে স্পেসিফাই নিই একটা আধান বোঝানোর জন্য, কেন আমরা কোয়ার্ক পার্টিকেলকে নিই না, সেটাও আমরা এখান থেকে জানবো। এবং সবশেষে আমরা জানবো স্পেসিফিক চার্জ। তো এই চার্জকে আমাদের থিওরির পোর্শন, এবং সবার শেষে যেটা থাকবে মোস্ট এক্সপেক্টেড তোমাদের জেই নিটের কোশ্চেন। বহু বছর 2015 থেকে 2025 সাল পর্যন্ত যে কোশ্চেনগুলো পড়েছে সেই কোশ্চেন আমরা অ্যানালাইসিস করব এবং এই চ্যাপ্টার থেকে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথম যেটা আজকে আমাদের টপিক সেটা হচ্ছে তোমাদের আমরা ইলেকট্রোস্ট্যাটিক বলতে কি বোঝি। তো ইলেকট্রোস্ট্যাটিক কথাটার মধ্যে থেকে আছে, দেখো ইলেকট্রন কথাটা আছে। তো এখান থেকে আমাদের যে ভাষাটা আসছে সেটা হচ্ছে ইলেকট্রন। তো ইলেকট্রোস্ট্যাটিক মানে ইলেকট্রনের যে কারবার, অর্থাৎ ইলেকট্রনকে নিয়ে যে সমস্ত কারবার, সেটাই বোঝায় ইলেকট্রোস্ট্যাটিক। তো দেখো, এবার ইলেকট্রন যদি এখান থেকে গতিশীল হয় একরকম হবে, ইলেকট্রনের মধ্যে যদি ভেলোসিটি থাকে, ইলেকট্রনের মধ্যে যদি গতি থাকে, সেই ব্রাঞ্চ হচ্ছে আলাদা হয়ে যাবে। আর যদি ইলেকট্রন স্থির অবস্থায় থাকে, অর্থাৎ ভেলোসিটিটা যদি জিরো থাকে বা ইলেকট্রনটা যদি স্থির হয়ে যায়, তাহলে তার ব্রাঞ্চ হচ্ছে আলাদা আলাদা হয়ে যাবে। তো যেই ব্রাঞ্চের মধ্যে দেখো এখানে লেখা আছে দ্য ব্রাঞ্চ অফ ফিজিক্স হুইচ ডিল দ্য স্টাডি অফ ইলেকট্রিক চার্জ অ্যাট রেস্ট। যখন ইলেকট্রিক চার্জ বা ইলেকট্রনটা, বিশেষত ইলেকট্রনটা কিসে থাকে, ইলেকট্রনটা স্থির থাকে বা ইলেকট্রনটা রেস্টে থাকে, তখন তার যে সমস্ত বৈশিষ্ট্য বা তার যে সমস্ত ক্যারেক্টারিস্টিক আমরা আলোচনা করি, সেটাকে আমরা বলছি স্ট্যাটিক ইলেকট্রিসিটি, বা যেটাকে আমরা নাম দিচ্ছি ইলেকট্রোস্ট্যাটিক। এবং যখন ইলেকট্রনটা গতিশীল হতে শুরু করবে, যখন ইলেকট্রনের মধ্যে ভেলোসিটি থাকবে, যখন ইলেকট্রিক চার্জটা গতিবেগযুক্ত হবে, মোশানে থাকবে, তখন সেটাকে আমরা কারেন্ট ইলেকট্রিসিটি বলছি। এটা আমরা পরবর্তী চ্যাপ্টারে আলোচনা করব, অর্থাৎ যেখানে কীভাবে কারেন্ট ফ্লো হয়, ওহমস ল পড়বো, সেখান থেকে কিরচফস ল পড়বো, সমস্ত কিছু পড়বো। তো এই চ্যাপ্টার ইলেকট্রোস্ট্যাটিকে তোমাদেরকে সবসময় জানতে হবে আধানটা কী অবস্থায় থাকবে। এখানে আধানটা হচ্ছে স্থির অবস্থায় থাকবে। আধানটা কী অবস্থায় থাকবে? সর্বদা আধানটা স্থির অবস্থায় থাকবে। আধানটা হচ্ছে স্থির অবস্থায় থাকবে। তো এখান থেকে তোমাদের আমি একটা বেসিক কনসেপ্ট তৈরি করে দিচ্ছি। দেখো, যদি বেসিক কনসেপ্টের মধ্যে যদি আমরা এখানে বলছি আধান, আধান একটা কন্ডিশন হতে পারে, যদি আধানটা স্থির থাকে তাহলে সেই স্থির আধানটা কি তৈরি করবে, সেই স্থির আধানটা তোমাদের শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ড তৈরি করে। শুধুমাত্র কি তৈরি করে? শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ড তৈরি করে। ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড তৈরি করে। বোঝা গেছে? সে আধানটা শুধুমাত্র কি তৈরি করে? সেই আধানটা শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ড তৈরি করে। আচ্ছা, এই আধানটা যখন গতিশীল হয়ে যাবে, এই আধানটা যখন গতিশীল হবে, অর্থাৎ এই সেম আধান যখন গতিশীল হয়ে যাবে, তখন সেই গতিশীল আধানটা কি করবে? ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড তার সাথে প্লাস ম্যাগনেটিক ফিল্ডও তৈরি করবে। ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। বোঝা গেছে? আচ্ছা, যদি আধানটা স্থির থাকে,
যদি আধানটা স্থির থাকে এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে না। ম্যাগনেটিক ফিল্ড এটা হচ্ছে তৈরি করে না, বোঝা যাচ্ছে? ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে না। তাহলে এখান থেকে আমরা যে কোশ্চেনগুলো শিখলাম, যদি আধানটা স্থির থাকে শুধুমাত্র আধানটা কি তৈরি করবে? ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে। কি তৈরি করবে? ইলেকট্রিক ফিল্ড, বা যেটাকে আমরা বলি তড়িৎ ক্ষেত্র, যেটাকে আমরা কি বলি তড়িৎ ক্ষেত্র তৈরি করবে। শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র তৈরি করবে। সেম আধান যদি গতিশীল অবস্থায় থাকে তাহলে সেই গতিশীল অবস্থায় সে ইলেকট্রিক ফিল্ডও তৈরি করে এবং ম্যাগনেটিক ফিল্ডও তৈরি করে, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রও তৈরি করে, চৌম্বক ক্ষেত্র তৈরি করে। আর যদি আধানটা স্থির অবস্থায় থাকে তাহলে ম্যাগনেটিক ফিল্ড এটা তৈরি করে না। বহুবার তোমাদের এইচএসে প্রশ্ন এসেছে যে স্থির আধান কি ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারে বা চৌম্বক ক্ষেত্র তৈরি করতে পারে? চৌম্বক ক্ষেত্র স্থির আধান তৈরি করতে পারে না। তো এটা আমাদেরকে মনে রাখতে হবে, চৌম্বক ক্ষেত্র স্থির আধানটা তৈরি করতে পারে না। একমাত্র শুধুমাত্র গতিশীল আধানই চৌম্বক ক্ষেত্র তৈরি করতে পারে এবং গতিশীল আধানই ইলেকট্রিক ফিল্ডও তৈরি করতে পারে। স্থির আধান ইলেকট্রিক ফিল্ড তৈরি করতে পারে, গতিশীল আধান ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড দুটোই তৈরি করতে পারে। বোঝা গেছে? তো এই টপিকটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এরপর আমরা যে বিষয়টাতে চলে যাব সেটা হচ্ছে আমাদের ইলেকট্রিক চার্জ। তো দেখো, ইলেকট্রিক চার্জকে আমরা দুই ভাগে সাধারণত ভাগ করি। ইলেকট্রিক চার্জকে আমরা দুই ভাগে, একটা হচ্ছে পজিটিভ ইলেকট্রিক চার্জ এবং হচ্ছে নেগেটিভ ইলেকট্রিক চার্জ। তো ইলেকট্রিক চার্জটা কি? পজিটিভ ইলেকট্রিক চার্জ এবং নেগেটিভ ইলেকট্রিক চার্জের আগে জানার আগে আমাদেরকে জানতে হবে যে চার্জটা কি। চার্জ হচ্ছে একটা ফান্ডামেন্টাল প্রপার্টি অফ এ ম্যাটার বা বডি, অর্থাৎ একটা বডির যে ফান্ডামেন্টাল যে প্রপার্টি, যে ফান্ডামেন্টাল প্রপার্টিকে আমরা কি বলছি? ফান্ডামেন্টাল প্রপার্টিকে অফ এ ম্যাটার বা বডি, একটা বডির যে প্রপার্টি আছে ফান্ডামেন্টাল, সেই যে বৈশিষ্ট্য বা তার যে ধর্ম, সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা চার্জ বলছি। বোঝা গেছে? আচ্ছা, এই প্রপার্টির উপর ভিত্তি করে চার্জকে আমরা দুই রকমভাবে ভাগ করতে পারি, একটা পজিটিভ চার্জ, একটা নেগেটিভ চার্জ। তো যার মধ্যে পজিটিভ নেগেটিভ দুটোই নেই তাকে আমরা বলছি নিউট্রাল বা নিস্তড়িত। বোঝা গেছে? নিস্তড়িত, এর মধ্যে আধান কত থাকে? এর মধ্যে আধান 0 থাকে। আচ্ছা, একটাকে পজিটিভ চার্জ বলছি, একটাকে নেগেটিভ চার্জ বলছি। এবং হচ্ছে এই যে চার্জ বা এর এসআই ইউনিট কি? এর এসআই ইউনিট হচ্ছে কুলম। এছাড়া এরও যে অন্যান্য চার্জের যে অন্যান্য ইউনিটগুলো আমরা ব্যবহার করি সেটা হচ্ছে স্ট্যাট কুলম। সিজিএস সিস্টেমে আমরা স্ট্যাট কুলম ব্যবহার করি। তো এটাকে ফ্রাঙ্কলিন বলা হয়, অনেকে এটাকে ফ্রাঙ্কলিনও বলে। বোঝা গেছে? তো আমি সাইডে লিখে দিচ্ছি, এটাকে বলা হচ্ছে ফ্রাঙ্কলিন। অনেকে ফ্রাঙ্কলিনও বলে, এটা হচ্ছে সিজিএস ইউনিটে। আচ্ছা, বা এটাকে বলা হচ্ছে স্ট্যাট কুলামও বলে। আচ্ছা, 1 কুলাম সমান 3 × 10⁹ স্ট্যাট কুলাম। এই ফর্মুলা তোমাদের মনে রাখবে যে কুলাম এবং স্ট্যাট কুলামের মধ্যে রিলেশন কি। এছাড়া আর অন্য ইউনিট হচ্ছে ফ্যারাডে। আরে আমাদের চার্জের আরেকটা ইউনিট হচ্ছে আমাদের ফ্যারাডে। তো এখান থেকে 1 ফ্যারাডে ইকুয়াল টু 96,485 কুলাম। এটা কোথায় আমরা বিশেষত কেমিস্ট্রিতে ইউজ করব। বোঝা গেছে? আচ্ছা, এখান থেকে দেখো 1e ইকুয়াল টু একটা ইলেকট্রনের আধান দেওয়া আছে 1.6 × 10⁻19 কুলম। অবশ্যই এখানে নেগেটিভ বসাতে হবে। একটা ইলেকট্রন আধান হচ্ছে 1.6 × 10⁻19 কুলম। তাহলে আমরা চার্জ বলতে কি বুঝলাম? চার্জ বলতে বুঝলাম একটা ফান্ডামেন্টাল প্রপার্টি অফ বডি, একটা বস্তুর যে প্রপার্টি আছে বা বস্তুর যে ধর্ম, সেটাকে আমরা চার্জ বলছি। সেই চার্জ দু রকমের, একটা হচ্ছে পজিটিভ চার্জ যার মধ্যে প্লাস আধান থাকে, পজিটিভ চার্জ, এর নাম হচ্ছে প্রোটন। পজিটিভ চার্জযুক্ত বস্তুর নাম হচ্ছে প্রোটন। এবং যার হচ্ছে নেগেটিভ চার্জ, এটাকে নাম হচ্ছে ইলেকট্রন। নেগেটিভ চার্জ যার নাম, তাকে আমরা কি বলছি? ইলেকট্রন বলছি। বোঝা গেছে? আর যার মধ্যে কোনো চার্জ নেই বা নিস্তড়িত, এই যে নিস্তড়িত জিনিসটা আমি এঁকেছি, এটাকে আমরা কি বলছি? এটাকে বলছি নিউট্রন। যেটা নিস্তড়িত তার নাম হচ্ছে নিউট্রন। বোঝা গেছে? যেটা নিস্তড়িত তার নাম হচ্ছে নিউট্রন। আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস বলে দিই যে প্রোটন নিউট্রন, ধরো আমি এখানে প্রোটন, আচ্ছা নিউট্রন এবং ইলেকট্রন, এদের মধ্যে যদি বেসিক আমরা তুলনা করি ভরের দিক থেকে, কি এদের চেয়ে ভারী বা কি এদের চেয়ে হালকা, তো সবচেয়ে ভারী, তো ভারীর দিক থেকে যদি আমরা বিবেচনা করি, দেখিয়ে ভারী নিউট্রন হচ্ছে সবচেয়ে ভারী, তারপর হচ্ছে প্রোটন ভারী, তারপর হচ্ছে সবচেয়ে ইলেকট্রন ভারী। তো ইলেকট্রনের মাস হচ্ছে নেগলিজেবল ধরা। ইলেকট্রনের মাস কি হচ্ছে? নেগলিজেবল, মানে নগণ্য ধরা। এই যে ইলেকট্রনের যে মাসটা, এক্ষেত্রে মাসটা আমরা কি ধরি? নগণ্য ধরি। বোঝা যাচ্ছে? অর্থাৎ কিছু ইলেকট্রন বেরিয়ে গেলে বা কিছু ইলেকট্রন প্রবেশ করলে সেখানে ভরের কোনো পরিবর্তন হয় না, জাস্ট সামান্য কিছু পরিবর্তন হয়। তো নেগলিজেবল, তবুই কিছু না কিছু ভরের আমরা পরিবর্তন ধরি। আচ্ছা, ইলেকট্রনের যে আধান, ইলেকট্রনের আধান হচ্ছে -1.6 × 10⁻19 কুলম। একটা প্রোটনের আধান হচ্ছে প্লাস হচ্ছে 1.6 × 10⁻19 কুলম। এবং হচ্ছে নিউটনের যে আধান হচ্ছে এটা 0। তো আমাদেরকে এদের বেসিক আধানগুলো মনে রাখতে হবে। আচ্ছা, নেক্সট দেখো তোমাদের এবার যে চার্জের উপর ভিত্তি করছি আমরা, যে কেন আমরা একটাকে পজিটিভ বলছি, কেন একটাকে আমরা নেগেটিভ বলছি, বা কেন একটাকে আমরা নিউট্রাল বলছি। তো
তো সেই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। তো পজিটিভ চার্জ, নেগেটিভ চার্জ এবং নিউট্রাল চার্জ বুঝতে গেলে আমাদেরকে জানতে হবে নিউট্রাল। ফার্স্ট জানতে হবে নিউট্রাল কি। তো নিউট্রাল এখানে আমি একটা ছবি এঁকে দেখেছি। দেখো নিউট্রাল মানে হচ্ছে অ্যাকচুয়ালি যখন আমরা একটা নিউক্লিয়াস আঁকি তার মধ্যে কি থাকে, সবার মধ্যে ভেতরে নিউট্রন প্লাস প্রোটন থাকে। তো সবারই ভেতরে নিউট্রন প্লাস প্রোটন থাকে। আচ্ছা, যদি এদের মধ্যে টোটাল যে প্রোটন সংখ্যা এবং যে বাইরের কক্ষপথে যে ইলেকট্রন সংখ্যাটা, টোটাল প্রোটন ইকুয়াল টু, যদি এখানে প্রোটন ইকুয়াল টু ইলেকট্রন, অর্থাৎ যা ইলেকট্রন আছে সেম পরিমাণ যদি প্রোটন থাকে, সেক্ষেত্রে এর আধানটা কত হবে? এর আধানটা হচ্ছে 0 হবে। কি বললাম? সেম টু সেম প্রোটন, অর্থাৎ এখানে ইকুয়াল নাম্বার অফ প্রোটনস আর ইকুয়াল নাম্বার অফ ইলেকট্রনস যদি থাকে, সেক্ষেত্রে তার চার্জটা কী হবে? নিউট্রাল চার্জ। তো এখানে চার্জের মানটা কত হবে? চার্জের মানটা কিউ ইকুয়াল টু 0 হবে। তো পজিটিভ কি? পজিটিভ হচ্ছে যদি ইলেকট্রন বেরিয়ে যায়, যদি ইলেকট্রন বেরিয়ে যায়, যদি ইলেকট্রন বেরিয়ে যায় মানে একটা বডি থেকে যদি ইলেকট্রন বেরিয়ে যায়, সেক্ষেত্রে লস অফ ইলেকট্রন হয়। সেক্ষেত্রে কী হয়? লস অফ ইলেকট্রন হয়, অর্থাৎ দ্য পজিটিভ চার্জ। পজিটিভ চার্জ, এটাকে আমরা নাম দিই ক্যাটায়ন। এটাকে আমরা কি নাম দিই? এটাকে আমরা নাম দিই ক্যাটায়ন। বোঝা গেছে? তাহলে পজিটিভ চার্জ যেটা হয় সেটা হচ্ছে ইলেকট্রন সেখান থেকে বেরিয়ে যায় এবং এটার নাম দিচ্ছি আমরা ইলেকট্রন, এবং এখানে ক্যাটায়ন নাম দিচ্ছি। আচ্ছা, নেগেটিভ চার্জ মানে কি? নেগেটিভ চার্জ মানে হচ্ছে তার মধ্যে কিছু ইলেকট্রন আমরা দিয়েছি, তার মধ্যে কিছু ইলেকট্রন আমরা দিয়েছি, বা গেন অফ ইলেকট্রন। তো গেন অফ ইলেকট্রন মানে ইলেকট্রন প্রবেশ করে, ইলেকট্রন এখানে প্রবেশ করে। তো এটার আমরা নাম দিই, এটার নাম দিচ্ছি আমরা অ্যানায়ন। এটার নাম আমরা দিচ্ছি অ্যানায়ন। বোঝা গেছে? এটার নাম আমরা কি দিচ্ছি? অ্যানায়ন। তাহলে এইখানে আমি ধরছি, আমি তোমাদেরকে যদি প্রশ্ন করি, ধরো এটা হচ্ছে পজিটিভ বা এটা হচ্ছে ক্যাটায়ন। আচ্ছা, এখানে এটা নেগেটিভ নামকরণ করা হয়েছে। তো ধরো এটা নেগেটিভ, এটা হচ্ছে নেগেটিভ। তো নেগেটিভ মানে কি? তাহলে এটা হচ্ছে অ্যানায়ন। নেগেটিভ মানে হচ্ছে এটা অ্যানায়ন। তার মানে এখানে কি ইলেকট্রন এখানে প্রবেশ করবে। এখানে ইলেকট্রন কি হবে? ইলেকট্রন এখানে প্রবেশ করবে। বোঝা গেছে? এখানে ইলেকট্রন প্রবেশ করবে। আচ্ছা, এটাকে পজিটিভ নাম দিচ্ছি, মানে এটাকে আমরা কি বলবো? এটাকে নাম বলবো আমরা ক্যাটায়ন। এটাকে আমরা কি বলবো? ক্যাটায়ন। তার মানে এখান থেকে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, এখান থেকে কি হচ্ছে? ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, এদেরকে যদি ভরের ভিত্তিতে সাজাই, কে ভারী কে ছোট। আচ্ছা, এখানে যদি আমরা একটা 1 নম্বর নাম দিই, নিস্তরীদের নাম দিচ্ছি 1 নম্বর, ক্যাটায়নের নাম দিচ্ছি 2 নম্বর, এবং এটার নাম দিচ্ছি 3 নম্বর। তাহলে এদের মাস অনুযায়ী যদি আমরা সাজাই, তাহলে সবচেয়ে বেশি ভারী, সবচেয়ে বেশি কে ভারী হবে? অ্যানায়ন। 3 নম্বরটা গ্রেটার দ্যান হচ্ছে 1, 3 নম্বরটা গ্রেটার দ্যান 1। এটা হচ্ছে ভরের দিক থেকে যদি আমরা সাজাই, কারণ এখানে অ্যানায়নে ইলেকট্রন প্রবেশ করছে। তো ভরের দিক থেকে যদি সাজাই 3 নম্বর গ্রেটার দ্যান 1, অর্থাৎ অ্যানায়নটা গ্রেটার দ্যান হচ্ছে পরমাণু। অ্যানায়নটা পরমাণু হচ্ছে কি হয়? অ্যানায়নটা পরমাণু হচ্ছে ভারী হয়। কিন্তু ক্যাটায়ন মানে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, ক্যাটায়ন পরমাণু হচ্ছে কি হয়? ক্যাটায়ন পরমাণু হচ্ছে হালকা হয়। ক্যাটায়ন কি হয়? ক্যাটায়ন হচ্ছে পরমাণু হচ্ছে হালকা হয়, কারণ ক্যাটায়নে হচ্ছে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে। বোঝা গেছে? অনেক সময় প্রশ্ন পড়ে যে ক্যাটায়নের ভর তোমার হচ্ছে নর্মাল পরমাণু হচ্ছে কেন কম হয়? কারণ সেখান থেকে ইলেকট্রন কি হচ্ছে? ক্যাটায়ন থেকে ইলেকট্রন বেরিয়ে যায়, আর অ্যানায়ন হচ্ছে ইলেকট্রন প্রবেশ করে। এটা আমাদেরকে মনে রাখতে হবে। বোঝা যাচ্ছে? তো এখানে পজিটিভ মানে কি? পজিটিভ মানে ডেফিসিয়েন্সি অফ ইলেকট্রন বা লস অফ ইলেকট্রন, আর নেগেটিভ চার্জ মানে হচ্ছে গেন অফ ইলেকট্রন বা এক্সেসিভ ইলেকট্রন। আর নিউট্রাল চার্জ মানে সেম অ্যামাউন্ট অফ প্রোটন এবং সেম অ্যামাউন্ট অফ ইলেকট্রন। তো সেই জন্য সেটা টোটাল চার্জ কত থাকে? টোটাল চার্জ হচ্ছে 0 থাকে। আচ্ছা, এবার আমরা একটা বডি থেকে অন্য বডিতে যখন চার্জ দেবো, ধরো আমরা এখানে একটা বস্তু এঁকেছি, এখানে যে আমরা দুটো বস্তু আঁকি, যে ফার্স্ট বডি, এই একটা ফার্স্ট বডি এবং এখানে একটা সেকেন্ড বডি। তো একটা বডি থেকে অন্য বডিতে যখন আমরা চার্জ দেবো, ধরো এখানে পজিটিভ চার্জ আছে, এখানে পজিটিভ চার্জ আছে, তো এই পজিটিভ চার্জটা এখান থেকে এখানে দিতে চাই। তো এই যে চার্জে ট্রান্সফার করার এর 3 রকম পদ্ধতি আছে। একটা হচ্ছে ফ্রিকশান, একটা হচ্ছে কন্ডাকশান, একটা হচ্ছে ইন্ডাকশান। ফ্রিকশান মানে ঘর্ষণ। ঘর্ষণ মানে কি? যখন দুটো বডিকে এরকম আমরা একটা দিয়ে একটাকে ঘষি, তখন সেটাকে বলে ঘর্ষণ। দেখো এইদিকে আমি ডান দিকের ঘর্ষণের টেবিল তৈরি করে দিয়েছি, যে যত আমরা ওপর থেকে, যদি ওপরেরটার সাথে নিচেরটা ঘষা হয়, যে কোনো বডির ক্ষেত্রে যার সাথে যার ঘষবো, সবসময় ওপরেরটা যেটা থাকবে, ওপরেরটা হবে প্লাস, সবসময় ওপরটা প্লাস, এবং নিচেরটা হবে নেগেটিভ, নিচেরটা হবে মাইনাস। বোঝা গেছে? এটা হচ্ছে আমরা টেবিল তৈরি করে দিলাম। তো যে কোনো দুটো বডির মধ্যে, যে কোনো এখানে দুটো বডি, ধরো এখানে কটনের সাথে, আমি কটনের সাথে যদি প্লাস্টিক ঘষি, তাহলে আমি এখানে ধরে নিচ্ছি, দেখো কটন প্লাস প্লাস্টিক, এই দুটোকে আমি রাব করছি। এই দুটোকে যদি রাব করি, তাহলে কোনটাতে?
পজিটিভ আর কোনটাতে নেগেটিভ হবে। আমি কি বলেছি সবসময়, যেটা এই শ্রেণীর ওপরে যেটা থাকবে, এই শ্রেণীর যেটা ওপরে থাকবে সেটা হচ্ছে সর্বদা পজিটিভ হবে। তাহলে এখানে কটন হয়ে যাবে পজিটিভ আধানযুক্ত, তাহলে পজিটিভ আধান কটনে চলে যাবে এবং প্লাস্টিকে চলে যাবে কি আধান, প্লাস্টিকে চলে যাবে নেগেটিভ আধান। বোঝা গেছে? তো এটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক সিরিজের সর্বদা ওপরে যেটা থাকবে, ওপরে যেটা থাকবে সেটা হচ্ছে পজিটিভ হবে, ওপরের দিকে যেটা থাকবে সেটা হয়ে যাবে এখানে পজিটিভ, এবং নিচের দিকে যেটা থাকবে সেটা হয়ে যাবে নেগেটিভ, যে কোনো দুটো বডি। যেমন এখান থেকে ফারের সাথে যদি হিউম্যান হেয়ারের ঘর্ষণ করা হয় তো ফার হয়ে যাবে পজিটিভ, হিউম্যান হেয়ার হয়ে যাবে নেগেটিভ। আবার হিউম্যান হেয়ারের সাথে যদি আমি আম্বারের ঘর্ষণ করি তাহলে হিউম্যান হেয়ার হয়ে যাবে পজিটিভ, এটা হয়ে যাবে নেগেটিভ। সবসময় যে তড়িৎ শ্রেণীটা যেটা এর উপরে যেটা থাকবে সেটা হয়ে যাবে পজিটিভ এবং নিচে যেটা থাকবে সেটা হয়ে যাবে নেগেটিভ। আচ্ছা, সেকেন্ড মেথড হচ্ছে কন্ডাকশন। কন্ডাকশন কি ডাইরেক্ট কন্ট্যাক্ট, মানে দুটো বডির সাথে যদি আমরা একসাথে জুড়ে দিই, দুজনকে ডাইরেক্ট কন্ট্যাক্ট করি তাহলে একটা চার্জ অন্যদের ট্রান্সফার হয়ে যাবে। এই যে পদ্ধতিটা এটাকে আমরা কন্ডাকশন বলছি। তো কন্ডাকশনের ছবি তোমরা এখানে দেখতে পাচ্ছ, চার্জিং বাই কন্ট্যাক্ট অ্যান্ড দ্য। আচ্ছা, এটা হচ্ছে আমরা কন্ডাকশনের ছবি। তো কন্ডাকশনে কিভাবে করব, কন্ডাকশনে দুজনের মধ্যে স্পর্শ থাকবে, কি থাকবে, দুজনকে স্পর্শ করাতে হবে। তো ছবির মধ্যে দেখতে পাচ্ছ, দেখো এইখানে একটা হচ্ছে তোমাদের মেটাল রড আছে, এটা হচ্ছে মেটাল একটা বডি আছে। তো এই মেটাল বডির মধ্যে কোনো চার্জ নেই, নিচে এটা হচ্ছে ইনসুলেটিং করা আছে, আর নিচে এটা বসানো আছে। যখন এখানে একটা দণ্ডকে আনলাম, এই দণ্ডটার মধ্যে নেগেটিভ চার্জ আছে, দণ্ডটার মধ্যে কি আছে, নেগেটিভ চার্জ আছে। তো নেগেটিভ চার্জ আসার ফলে এখানে কি আসবে, এখান থেকে কিছু পরিমাণ চার্জ এইখানে চলে আসবে, তাহলে নেগেটিভ 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 আধান থাকবে। এবং দণ্ডটা যখন আমরা সরিয়ে দিয়েছি, এখানে সরতে দেখতে পাচ্ছ দণ্ডটা এখন সরিয়ে দিয়েছি, তো এখানের মধ্যে নেগেটিভ আধান এসে গেছে। তার মানে কি, এই যে একটার মাধ্যমে একটাকে স্পর্শ করিয়ে যে একটার আধান অন্যদের ট্রান্সফার করার যে পদ্ধতি, এটাকে আমরা কি বলছি, কন্ট্যাক্ট। তো কন্ট্যাক্টে অবশ্যই কি করাতে হবে, কন্ট্যাক্টে অবশ্যই স্পর্শ করাতে হবে। বোঝা গেছে? কন্ট্যাক্টে অবশ্যই কি করাতে হবে, স্পর্শ করাতে হবে। আচ্ছা, নেক্সট যে পদ্ধতিটা সেটাকে আমরা বলছি ইন্ডাকশন, ইন্ডাকশন বা আবেশ, সেটাকে আমরা কি বলছি, ইন্ডাকশন বা আবেশ। আবেশে কি হয়, আবেশে আমরা পরস্পরকে না স্পর্শ করিয়ে একটা দিয়ে চার্জ অন্যতে ট্রান্সফার করে দেবো, এটাকে আমরা কি বলছি, আবেশ। তো আবেশে তোমরা এখানে ছবি দেখতেই পাচ্ছ, প্রথমে আমরা নিউট্রাল বডি নিয়েছি, এর মধ্যে আধান কত, এর মধ্যে হচ্ছে আধান হচ্ছে 0, কোনো আধান নেই, ঠিক আছে। তারপরে আমরা যখন হচ্ছে এখানে একটা বডি এনেছি, নেগেটিভ চার্জযুক্ত একটা যখন বডি এনেছি, তাহলে এখানে আবেশের জন্য এখানে কিছু নেগেটিভ আধান তৈরি হবে। এবার কি হয়, আমরা কি জানি, একই আধান মানে সেম আধান, সেম আধান পরস্পরকে কি করে, বিকর্ষণ করে, সেম আধান পরস্পরকে কি করে, বিকর্ষণ। আর আলাদা আধান বা ডিফারেন্ট আধান, আলাদা আধান পরস্পরকে কি করে, আকর্ষণ করে। আকর্ষণ যেমন হচ্ছে পজিটিভ নেগেটিভ কি করে, পজিটিভ নেগেটিভ হচ্ছে আকর্ষণ করে, আর হচ্ছে নেগেটিভ নেগেটিভ কি করে, বিকর্ষণ করে। নেগেটিভ নেগেটিভ বিকর্ষণ, আর পজিটিভ পজিটিভও কী করবে, বিকর্ষণ করবে। সেম আধান পরস্পরকে বিকর্ষণ করে এবং ডিসলাইক আধান বা আলাদা আধান পরস্পরকে আকর্ষণ করে। তাহলে এখানে যখন নেগেটিভ আধানটা এসেছে, এখানে নেগেটিভ আধান আসার ফলে এবার নেগেটিভ নেগেটিভকে এখানে কী হতে হবে, এখানে টোটাল আধান 0, তাহলে এর মধ্যে যে আধানটা আছে এই আধানটাকে 0 হতে হবে। তাহলে 0 হওয়ার জন্য এখানে নেগেটিভ আধানটা দেখো দূরে চলে এসেছে, নেগেটিভ আধান আবেশের জন্য দূরে এসে গেছে। তাহলে যেহেতু ভেতরের বডিতে আধান সর্বদা 0 হতে হবে, তাহলে এখানে যতগুলো নেগেটিভ আধান হবে ততগুলোই পজিটিভ আধানের সৃষ্টি হবে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, পাঁচটা নেগেটিভ মানে এখানে পাঁচটা পজিটিভ। তাহলে দেখো এখানে টোটাল যদি আমরা আধানগুলো যোগ করে নিই তাহলে আধানগুলো কত হচ্ছে, 0। তার মানে অ্যাকচুয়ালি এখানের মধ্যে আধানের পরিমাণটা কত থাকছে, আধানের পরিমাণটা 0ই থাকছে। আচ্ছা, আস্তে আস্তে যখন এটা আমরা এবার গ্রাউন্ড করে দিয়েছি, দেখো এইদিকে যখন গ্রাউন্ড করে দেবো, গ্রাউন্ডকে আমরা কি ধরি, গ্রাউন্ড হচ্ছে পৃথিবী, যেটাকে আমরা বলি পৃথিবীর সাথে বা আর্থিং করা হয়। পৃথিবী হচ্ছে বিশাল ঋণাত্মক আধান ধর, বিশাল নেগেটিভ আধানযুক্ত, নেগেটিভ আধানযুক্ত। এত এখানে নেগেটিভ আধান এক্সেসিভ আছে যে এখান থেকে আমরা যদি কিছু পরিমাণ আধান নিয়েও নিই বা কিছু পরিমাণ যদি আধান দিয়েও দিই তাহলে পৃথিবীর আধানে কোনো পরিবর্তন হয় না। তাহলে এই যে এক্সেসিভ নেগেটিভ আধানটা কোথায় চলে যাবে, গ্রাউন্ডে চলে যাবে। গ্রাউন্ডে চলে যাওয়ার ফলে এখানে শুধু পজিটিভ আধান থাকবে, এবং পজিটিভ আধান থাকার ফলে যখন আমরা বডিটা সরিয়ে নেবো বা এই যে আবেশের জন্য যে বস্তুটা এনেছিলাম এই বস্তু যখন সরিয়ে নেবো, তাহলে স্ফিয়ারের মধ্যে সমভাবে এই পজিটিভ আধানটা বণ্টিত হয়ে যাবে। বোঝা গেছে? দেখো তাহলে এখানে ছিল হচ্ছে তোমাদের নিউট্রাল বডি, আর এখানে আসলো কি, পজিটিভ বডি। তাহলে সেম টু সেম যদি নেগেটিভ বডি করতে হয় আমাদেরকে, এই যে রডটা এনেছি এই রডটা পজিটিভ রড আনতে হবে, তাহলে বস্তুটা নেগেটিভ করার জন্য পজিটিভ রড আনতে হবে। মাথায় ঢুকেছে? তো এখান থেকে আমি তোমাদের একটা কোশ্চেন দিচ্ছি, যেটা কমেন্টে জানাবে যে কীভাবে আবেশের দ্বারা, কিভাবে আবেশের দ্বারা, কিভাবে আবেশের দ্বারা একটি বস্তুকে
নেগেটিভ আধান দেওয়া যায়, নেগেটিভ আধান দেওয়া যায়, তো এখানে আমরা পজিটিভ আধান দিয়েছি, পজিটিভ আধান দেওয়ার জন্য এখানে নেগেটিভ বস্তু আনতে হয়েছে। তার নেগেটিভ আধানের জন্য কি করতে হবে, এই জায়গাটায় পজিটিভ বস্তু আনতে হবে। কি বস্তু আনতে হবে, পজিটিভ বস্তু। সো এটা তোমরা কমেন্ট করে জানাবে। তো এই তিনটে পদ্ধতিতে বিশেষত আমরা একটা বস্তু থেকে অন্য বস্তুর চার্জ ট্রান্সফার করি। তো এই তিনটে পদ্ধতির নাম হচ্ছে, একটা ফ্রিকশন, একটা হচ্ছে কন্ডাকশন, আর একটা হচ্ছে ইন্ডাকশন। তো এরপর আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের আচ্ছা, তার আগে একটা কোশ্চেন আমি করে নিই। দেখো, তোমার জন্য একটা কোশ্চেন রেখেছি যে হোয়াই ডাজ এ পারসন নট গেট ইলেকট্রিক শক ওয়েন টাচিং এ নিউট্রাল বডি। আচ্ছা, এটা যাওয়ার আগে আমি তোমাদের একটা জিনিস বলে দিই। দেখো, মানুষ কখন শক খায়, বা এখানে একটা হায়ার পোটেনশিয়াল আছে, এখানে ধরো প্লাস কিউ, এটা হচ্ছে এর পরিমাণটা বেশি, চার্জের পরিমাণটা বেশি, এবং হচ্ছে এখানে একটা চার্জ আছে, এখানে হচ্ছে চার্জের পরিমাণ কম। তাহলে এখান থেকে বেশি থেকে কমের দিকে চার্জের ফ্লো হবে, এবং বেশি থেকে কমের দিকে যখনই চার্জের ফ্লো হবে, তাহলে এখানে হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হবে, বা বিভব প্রভেদের সৃষ্টি হবে। বিভব প্রভেদ, বিভব প্রভেদের কী হবে, বিভব প্রভেদের সৃষ্টি হবে। এবং এর মাঝে যে তারের মধ্য থেকে এই যে চার্জের ট্রান্সফার হবে, সেখানে যখন কোনো বস্তু বা কোনো ব্যক্তি যখন হাত দেবে, তাহলে সেই চার্জটা তার বডির মধ্য দিয়েও প্রবাহিত হতে থাকবে, এবং সে কী পাবে, শক পাবে, সে শক খেয়ে যাবে। তো এই কনসেপ্টের উপর ভিত্তি করে দেখো, আমি একটা কোশ্চেন দিয়েছি তোমাদের। কোশ্চেনটা হচ্ছে যে যখন হোয়াই ডাজ এ পারসন নট গেট অ্যান ইলেকট্রিক শক হোয়েন টাচিং এ নিউট্রাল অবজেক্ট। বলছে যখন আমরা একটা নিউট্রাল অবজেক্টকে যখন স্পর্শ করা হয়, যার মধ্যে আধান নেই, একটা নিউট্রাল বডি, তাহলে কিউ ইকুয়াল টু জিরো, একে যখন একটা ব্যক্তি এরকমভাবে হাত দেয় বা স্পর্শ করে, ঠিক আছে, তাহলে সে কেন ইলেকট্রিকের শক খায় না? চারটে অপশান দিয়েছে। এক নম্বর অপশান বলছে বিকজ নিউট্রাল অবজেক্ট ডু নট কন্ডাক্ট ইলেকট্রিসিটি, কারণ এর মধ্যে কোনো ইলেকট্রিসিটি নেই। এটা বিকজ দেয়ার ইজ নো পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য পার্সন অ্যান্ড দ্য অবজেক্ট, পার্সন এবং অবজেক্টের মধ্যে কোনো পোটেনশিয়াল ডিফারেন্স নেই। বিকজ নিউট্রাল অবজেক্ট রিপিল ইলেকট্রিক চার্জ, বলতে নিউট্রাল অবজেক্টটা বিকর্ষণ করে ইলেকট্রিক চার্জকে। আর ডিএরটা বিকজ নিউট্রাল অবজেক্ট হ্যাভ মোর প্রোটনস অ্যান্ড ইলেকট্রনস। তো কোন অপশানটা হবে? তো এখানে মোর প্রোটন ইলেকট্রন, তো এই অপশানটা হবেই না। আচ্ছা, বিকজ নিউট্রাল অবজেক্ট ডু নট কন্ডাক্ট ইলেকট্রিসিটি, তো ইলেকট্রিসিটি না হওয়ার জন্য এটাও হবে না। তার কারণ হচ্ছে, দেখো, কারণ এখানে যখন হচ্ছে বস্তুটা যখন এখানে নিউট্রাল বডিতে হাত দিচ্ছে, তখন হচ্ছে এইখানে তো কোনো আধান থাকছে না, এখানে কোনো আধান থাকছে না। তো আধান না থাকার জন্য তাহলে এখান থেকে এর মধ্যে কোনো আধানের ফ্লো হচ্ছে না। কি হচ্ছে না? কোনো আধানের ফ্লো হচ্ছে না। ফ্লো না হওয়ার জন্য এদের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স, বস্তু আর এই বডির মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স জিরো। তো পোটেনশিয়াল ডিফারেন্স জিরো হওয়ার জন্য তাহলে এখানে কারেন্টের মান কত হবে? কারেন্টের মান হয়ে যাবে জিরো। সেই জন্য ব্যক্তিরা কোনো শক খাবে না। তাহলে এখানে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে। কোন অপশানটা সঠিক হয়ে যাবে? অপশান বি। আচ্ছা, এরপর আমরা হচ্ছে চার্জের কতগুলো প্রপার্টিস সম্বন্ধে আলোচনা করবো, যেগুলো হচ্ছে মেন আমাদের ইম্পর্টেন্ট টপিক, যে চার্জ অ্যান্ড ইট প্রপার্টিস। তো ফার্স্ট যে প্রপার্টিটা যে অ্যাডিটিভিটি। চার্জ কি? তো টোটাল চার্জ যেহেতু এটা হচ্ছে ক্যারেক্টার অফ এ বডি, টোটাল চার্জ অ্যালজেব্রিক সাম অফ ইন্ডিভিজুয়াল চার্জ ইন এ সিস্টেম। তো একটা সিস্টেমের মধ্যে যদি অনেক চার্জ থাকে, Q1, Q2, Q3 অনেকগুলো চার্জ থাকে, তাহলে সেখানে টোটাল যে চার্জটা হবে, তাহলে এখানে কিউ টোটাল যে চার্জটা হবে, সেই সমস্ত চার্জের যোগফল হবে, সমস্ত চার্জের যোগফল হবে। আচ্ছা, সেই যোগফলটা কি? যেমন নর্মালি স্কেলার যোগ হয়, নর্মালি স্কেলার অ্যাডিশন হয়, সেরকম অ্যাডিশন হবে। প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস। বোঝা গেছে? তো ইফ দ্য চার্জ প্রেজেন্ট, তো কিউ টোটাল যতগুলো চার্জ আছে সেই সমস্ত চার্জকে আমাদেরকে কী করতে হবে? যোগ করতে হবে। বোঝা গেছে? আচ্ছা, দিস হোল্ড রিগার্ডলেস ওয়েদার দ্য চার্জ আর পজিটিভ, মানে যেই কথাটা বললাম, পজিটিভ থাকলে পজিটিভ, নেগেটিভ থাকলে নেগেটিভ। তো এখানে আমি একটা এক্সাম্পল তোমাদের জন্য দিয়ে দিয়েছি। দেখো, একটা বডিতে তিনটে চার্জ আছে, +3 কুলম, -2 কুলম এবং 5 কুলম একসাথে রাখা হয়েছে। টোটাল চার্জ কত হবে? টোটাল চার্জ হচ্ছে 3 প্লাস -2 প্লাস 5। তো এখানে নর্মালি যেমন আমরা যোগ করি 3 প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এখান থেকে নর্মালি যোগ করলে 3 - 2 প্লাস 5 এত কুলম। তো এখান থেকে যে অ্যান্সারটা হয়ে যাবে 6 কুলম অ্যান্সার হয়ে যাবে। দেখো, 5 3 8 -2 সমান হচ্ছে 6 কুলম। তাহলে এর মধ্যে যে টোটাল যে আধানটা আছে, টোটাল আধানটা হচ্ছে 6 কুলম। কারণ নর্মাল অ্যাডিটিভিটি মানে নর্মালি আমরা যেমন স্কেলার যোগ করি, সেরকম স্কেলার যোগ হিসাবে চার্জেরও যোগফল হয়। তো এটা হচ্ছে 1 নম্বর প্রপার্টি। 2 নম্বর প্রপার্টি হচ্ছে চার্জের কোয়ান্টাইজেশন। চার্জ কোয়ান্টাইজেশন মানে চার্জ সবসময় ইন্টিজার নাম্বার, মানে সবসময় পূর্ণ সংখ্যার আকারে থাকে, কোনো ভগ্নাংশ আকারে আমরা চার্জ পাই না। টোটাল চার্জকে আমরা প্লাস মাইনাস কিউ ইন্টু
এন ইন্টু ই আকারে চার্জকে নিই। বোঝা গেছে? ই হচ্ছে কি, ই হচ্ছে একটি ইলেকট্রনের আধান -1.6 × 10⁻19 কুলম। বোঝা গেছে? তো চার্জকে সবসময় যে 1.6 × 10⁻19 কুলম এর গুণিতক আকারে নিতে পারি। হয় 1ই নিতে পারি, 2ই নিতে পারি, 3ই নিতে পারি, 4ই নিতে পারি। বোঝা গেছে? কখনো E/2 নেবো না, কখনো E/3, এইরকম আকারে কখনো আমরা নেবো না। তার কেন নেবো না, কেনর কারণটা আমি একটু পরে বলছি। কারণ অনলি ইন্টিজার আকারে ইটা এক্সিস্ট করে। তো এই যে চার্জ সবসময় সরল গুণিতক আকারে এক্সিস্ট করে, এটা মিলিকন বলে একজন বিজ্ঞানী আছে, তার ওয়ার্ল্ড অফ এক্সপেরিমেন্টে দিয়ে প্রমাণ করেছিলেন। তো পরবর্তী ভিডিও যেটা আমাদের হবে, সেকেন্ড ভিডিও, সেটা হচ্ছে মিলিকন ওয়ার্ল্ড অফ এক্সপেরিমেন্ট নিয়ে আমাদের সেকেন্ড ভিডিওটা হবে। তো আচ্ছা, তো এখানে হচ্ছে যে আমি যে প্রশ্নটা করলাম, কেন কেন চার্জটা সর্বদা ই এর সেম গুণিতক আকারে থাকে, সেটা আমি লাস্টে তোমাদের ব্যাখ্যা দেবো। তো এখানে চার্জের কোয়ান্টাইজেশন মনে রাখবে। তো টোটাল চার্জ যেটা হবে এন ইন্টু ই। তো এখানে এনটা কি আর হচ্ছে ইটা কি, দেখো কিউ ইকুয়াল টু এন ইন্টু ই। তো এই কিউ হচ্ছে মোট চার্জ, মোট চার্জ। আচ্ছা, এনটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা, এনটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা, আর ইটা হচ্ছে একটি ইলেকট্রনের আধান, একটি ইলেকট্রনের আধান। তো এটা দিয়ে বহু কোশ্চেন পড়ে। যেমন এখানে আমি একটা কোশ্চেন তোমাদের দিলাম যে 1 কুলম আধানে ইলেকট্রন সংখ্যা কত, 1 কুলম আধানে ইলেকট্রন সংখ্যা কত, মানে একটা 1 কুলম আধানের মধ্যে কতগুলো ইলেকট্রন আছে। তো এটার জন্য আমরা নর্মালি ফর্মুলা ফেলবো কিউ ইকুয়াল টু এন ইন্টু ই। এখানে এন ইকুয়াল টু কিউ আপন ই। তো কিউ এর মান দিয়েছে 1 কুলম এবং একটা ইলেকট্রন আধান 1.6 × 10⁻19। তো এতগুলো টি হবে। তো এখানে কুলম আর এই নিচের কুলম কেটে যাবে, তো অ্যান্সার হয়ে যাবে 1/1.6 × 10⁻90, এতটি। বোঝা গেছে? তো এটা সমাধান করলে যেটা আসবে তো সেটা লিখে নেবে। আচ্ছা, এখান থেকে আরেকটা তোমাদের এক্সপেরিমেন্ট আছে, দেখো কিউ ইকুয়াল টু আই ইন্টু টিও হয়, বা কারেন্ট ইকুয়াল টু কিউ আপন টিও হয়। অর্থাৎ একক সময় একটা পরিবাহীর মধ্য দিয়ে, এই যদি আমরা একটা পরিবাহী আঁকি, এই পরিবাহীর মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধানের ফ্লো হয় সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা কারেন্ট বলছি। তাহলে কিউ ইকুয়াল টু আই ইন্টু টি, আবার কিউ ইকুয়াল টু এন ইন্টু ই, এর ফর্মুলাটাও আমরা পাই। তো এই দুটো ফর্মুলাকে যদি আমরা কম্বাইন করি, এই দুটো ফর্মুলাকে কম্বাইন করলে আমরা কি পাবো, আই ইন্টু টি ইকুয়াল টু হচ্ছে এন ইন্টু ই। তো এখানটা কারেন্টের একটা ফর্মুলা পেয়ে যাবো, এন ইন্টু ই আপন হচ্ছে টি, এন ইন্টু ই আপন টি। তো এই ফর্মুলাটা মনে রাখবে, বহু কোশ্চেনে পড়ে যে কারেন্টের ফর্মুলা কি হয়। তো কারেন্ট হচ্ছে ইলেকট্রনের সংখ্যা ইন্টু ইলেকট্রন আধান আপন হচ্ছে টি। বোঝা গেছে? তো এরপর আমরা ব্যাক টু দ্য টপিকে যাই, যে এখান থেকে কিউ কি, আধানের কোয়ান্টাইজেশন কি। আধান সর্বদা পূর্ণ সংখ্যার আকারে থাকে, কখনো ভগ্নাংশ আকারে আধান থাকে না। বোঝা গেছে? যেখানে যত পরিমাণ বেশি ইলেকট্রন থাকবে তার মধ্যে দিয়ে কারেন্টের প্রবাহটা তত বেশি হবে, যত কম পরিমাণ মুক্ত ইলেকট্রন থাকবে তার মধ্যে দিয়ে কারেন্টের প্রবাহটা তত কম হবে। বোঝা গেছে? তো সেটা অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা, কেন ভগ্নাংশ আকারে পেতে পারি না সেটা আমরা লাস্টের দিকে আসছি, সম্পূর্ণ এক্সপ্লেনেশন করব। আর কি 3 নম্বর প্রপার্টি হচ্ছে চার্জের কনজারভেশন অফ চার্জ, মানে চার্জকে আমরা ধ্বংসও করতে পারি না, চার্জকে তৈরিও করতে পারি না। ক্যান বি ক্রিয়েটেড নট ডেস্ট্রয়েড, মানে তৈরিও করা যায় না, ধ্বংসও করা যায় না, শুধুমাত্র একটা বডি থেকে অন্য বডিতে আমরা ট্রান্সফার করি, একটা বডি থেকে অন্য বডিতে আমরা ট্রান্সফার করি। ও সবশেষে টোটাল চার্জ একটা আইসোলেটেড সিস্টেম, মানে আইসোলেটেড সিস্টেম বলতে যে সিস্টেমের মধ্যে দিয়ে কোনো চার্জ প্রবেশও করতে পারে না বা বেরোতেও পারে না, সেটাকে আমরা আইসোলেটেড সিস্টেম বলা হচ্ছে। তো এই আইসোলেটেড সিস্টেমের মধ্যে থেকে টোটাল চার্জ হচ্ছে কনস্ট্যান্ট থাকে। অর্থাৎ 1 বছর আগে যদি এখানে 10 কুলম আধান চার্জ থাকে, তো 1 বছর পরে এখানের মধ্যে সেই +10 কুলমই আধানই থাকবে, কোনো আধানের চেঞ্জ হবে না। বোঝা গেছে? আচ্ছা, ইফ ওয়ান বডি গেইনস চার্জ, যদি একটা বডি চার্জ গ্রহণ করে তার মানে অ্যানাদার লস, মানে চার্জ তো যেহেতু তৈরি করা যায় না, দুটো যদি বডি নিই, এই বডিটা যদি 2 কুলম আধান থাকে, এই বডিটা যদি তোমার 3 কুলম আধান থাকে, যদি এ 1 কুলম আধান গ্রহণ করে তাহলে প্রথম বডিটাই হয়ে যাবে 3 কুলম আধান এবং দ্বিতীয় বডিটাই হয়ে যাবে তোমার 2 কুলম আধান। বোঝা গেছে? চার্জ সর্বদা একটা বডি থেকে অন্য বডিতে ট্রান্সফার হয়, এখানে কোনো কিছু তৈরি করা হয় না। বোঝা গেছে? দেখো, হোয়েন এ গ্লাস রড ইজ রাব উইথ সিল্ক, যখন একটা রডকে আমরা সিল্ক দিয়ে ঘষবো, ইলেকট্রন ট্রান্সফার ফ্রম রড টু সিল্ক, ইলেকট্রন রড থেকে সিল্কে চলে যায়। এই যদি আমরা একটা রড নিই, রডের সাথে এখানে যদি সিল্কের এরকম কাপড় নিই এবং দুটোকে যদি আমরা ঘষি, তাহলে রডটা হয়ে যাবে পজিটিভ আর এটা হয়ে যাবে নেগেটিভ। তার কারণ কি, এখান থেকে ইলেকট্রনটা এখানে চলে গেছে, সিল্কে চলে গেছে, সেই জন্য এটা পজিটিভ হয়ে গেছে, এটা নেগেটিভ হয়ে গেছে। কিন্তু রিমেন টোটাল চার্জ, মানে আগে যা চার্জ ছিল এবং এখনও চার্জটা কি আছে, কনজার্ভ আছে। তো
এই কনজারভেশন অফ চার্জ থেকে আমাদেরকে সবসময় মনে রাখতে হবে ইনিশিয়ালি যে চার্জের পরিমাণ এবং ফাইনালি যে চার্জের পরিমাণ, দুটো চার্জের পরিমাণ কী থাকবে, সেম থাকবে, কখনো কম বা বেশি চার্জের পরিমাণ হবে না। এখানে একটা এক্সাম্পল দেখে নাও, যে সিস্টেম ইনিশিয়ালি চার্জ 5 কুলম এবং হচ্ছে -3 কুলম, মানে দুটো সিস্টেম আছে, একটা সিস্টেম একটা সিস্টেম। এখানে +5 কুলম আধান ছিল প্রথমে, আর এটাতে ছিল -3 কুলম আধান। আচ্ছা, 2 কুলম আধান ট্রান্সফার ফ্রম দ্য ফার্স্ট টু সেকেন্ড, প্রথমটা থেকে সেকেন্ডে, মানে এখান থেকে এখানে হচ্ছে +2 কুলম আধান ট্রান্সফার হয়ে গেছে। তো ফাইনালি এখন এটাতে আধান কত থাকবে, তো 2 কুলম চলে গেলে এখানে থাকবে 3 কুলম আধান, এবং এখানে যদি +2 কুলম যাই তাহলে এখানে -3 + 2, তাহলে কত হয়ে যাবে, -1 কুলম, তাহলে এখানে -1 কুলম আধান থাকবে। বুঝা যেত ইনিশিয়ালি, দেখো এখানে যদি ইনিশিয়ালি তুমি দেখতে যাও যে ইনিশিয়ালি কত আধান ছিল প্রথমটাতে, ইনিশিয়ালি আধান ছিল 5 - 3 কুলম ইকুয়াল টু হচ্ছে +2 কুলম আধান ছিল। আর এখানে যে আমরা ফাইনাল দেখতে চাই, ফাইনাল কত আধান আছে, তো ফাইনাল আধান আছে দেখো 3 - 1 ইকুয়াল টু +2 কুলম। তার মানে কি, শুধুমাত্র একটা বডি থেকে অন্য বডিতে ট্রান্সফার হয়ে গেল। দেখো এখানে 5 ছিল 3 হয়ে গেল, এখানে -3 ছিল -1 হয়ে গেছে। তার মানে একটা বডি থেকে অন্য বডিতে শুধুমাত্র চার্জের ট্রান্সফার হয়েছে, কিন্তু ইনিশিয়ালি যে পরিমাণ আধান ছিল আর ফাইনালি সেই পরিমাণ আধান আছে। তার মানে কিউ ইনিশিয়াল ইকুয়াল টু কিউ ফাইনাল, তো আধানের কনজারভেশন ল এটা মেনে চলছে, তার মানে আধান সর্বদা কনজার্ভ থাকে। আচ্ছা, নেক্সট প্রপার্টি যেটা, আচ্ছা এখানে আর একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা তোমরা করে নাও। বলছে এই চার্জ বডি উইথ এ চার্জ +10 কুলম ইজ এ প্লেসড আইসোলেটেড সিস্টেম আফটার সাম টাইম, কিছু সময় পর হোয়াট উইল বি দ্য টোটাল চার্জ অফ দ্য সিস্টেম। তাহলে এই সিস্টেমের মধ্যে টোটাল চার্জ কত হবে। তো আমি কি বলেছি, আইসোলেটেড সিস্টেমের মধ্যে আজকেও যা চার্জ থাকবে 10 বছর, 5 বছর, 20 বছর পরেও সেই পরিমাণই চার্জ থাকবে। তো আইসোলেটেড সিস্টেমের মধ্যে চার্জের কোনো পরিবর্তন হয় না, তাহলে অ্যান্সার কত হবে, 10 কুলম চার্জে এখানে থাকবে। আচ্ছা, লাস্ট আধানের যে প্রপার্টি সেটা হচ্ছে ইনভ্যারিয়েন্স অফ চার্জ। ইনভ্যারিয়েন্স অফ চার্জ মানে ধরো আমি একটা ফ্রেম অফ রেফারেন্সের মধ্যে এখানে +কিউ আধান রেখেছি এবং এই ফ্রেম অফ রেফারেন্সটাকে ভি বেগে গতিশীল করছি, তাহলে কি চার্জের পরিমাণটা চেঞ্জ হবে না, চার্জের পরিমাণটা কি থাকবে, +কিউই থাকবে। বোঝা গেছে। আচ্ছা, যদি এখানে +কিউ থাকে, এখানে একটা শ্রোতা, স্থির শ্রোতা, এর ভি বেগে যদি 0 ভি বেগ হয় তখন যদি কিউ পরিমাণ চার্জ দেখে, আর একটা এখানে শ্রোতা সে যদি এখানে ভি বেগে দৌড়ায়, তাহলে এই চার্জটাকে কত দেখবে, তো এই চার্জটাকেও সে +কিউ দেখবে। অর্থাৎ ফ্রেম অফ রেফারেন্স বা অবজারভারের ওপর চার্জের মানটা কখনো নির্ভর করে না, তো প্রত্যেক ক্ষেত্রে এই চার্জের মানটা সেম থাকে। তো চার্জ ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ফ্রেম অফ রেফারেন্স, মুভিং চার্জ বডি অফ অবজারভেশন ডিউরিং ইনিশিয়াল ফ্রেম ডাজ নট চেঞ্জ ইট চার্জ, মানে চার্জের পরিমাণটা কী থাকবে, সেম থাকবে সবসময়। কোনো বস্তু মোশনে থাক, রেস্টে থাক, রিলেটিভিস্টিক স্টিকে থাক, যাতে খুশিতেই থাক, চার্জের পরিমাণ যা আছে চার্জ সবসময় সেই পরিমাণেই থাকবে। যদি একটা ইলেকট্রন মুভিং উইথ দ্য হাই স্পিড ইন এ পার্টিকেল অ্যাক্সিলারেটর স্টিল হ্যাজ এ চার্জ এত, তার মানে একটা ইলেকট্রনের নর্মালি চার্জ হচ্ছে -1.6 × 10⁻19 কুলম, এবং সেই ইলেকট্রনটা যদি জোরে জোরে ঘুরতেও থাকে, অ্যাক্সিলারেট করতেও থাকে, তাহলে এর চার্জের পরিমাণ কত হয়ে যাবে, -1.6 × 10⁻19 কুলম, সেম টু সেমই থাকবে। বোঝা গেছে। আচ্ছা, এখানে আরেকটা কোশ্চেন আছে তোমার জন্য, দেখো বলছে ইফ অ্যান ইলেকট্রন ইজ মুভিং উইথ এ ভেলোসিটি ক্লোজ টু দ্য স্পিড অফ লাইট, বলছে লাইটের স্পিডে যদি ইলেকট্রনটা ঘুরতে থাকে, হোয়াট হ্যাপেন্স টু ইজ চার্জ, তাহলে চার্জের মানটা কী থাকবে, তো চার্জের মানটা রিমেন দ্য সেম থাকবে, কারণ এটা হচ্ছে ইনভ্যারিয়েন্স ল অফ চার্জ, চার্জের কোনো পরিবর্তন হয় না। আচ্ছা, এরপর আমি যে প্রথম যে কোশ্চেনটা দিয়েছিলাম, কেন ইলেকট্রনকে ওয়াই ইজ চার্জ অলওয়েজ মাল্টিপল অফ ই, কেন ই এর গুণিতক, অর্থাৎ চার্জটা ই এর গুণিতক কেন, ই এর অর্ধেক নয় কেন, সরল গুণিতক কেন। তো চার্জের পরিমাণ তো E/2 হতে পারে, কিন্তু সেটা হয় না কেন, তার কারণ হচ্ছে যে চার্জেস ক্যারেজ বাই এলিমেন্টারি পার্টিকেল লাইক ইলেকট্রন, প্রোটনস, ইলেকট্রন এবং প্রোটন এই চার্জটাকে কী করে, ইলেকট্রন প্রোটন এই চার্জটাকে বহন করে, যাদের একটা নির্দিষ্ট হুইচ অফ দ্য ফিক্সড ম্যাগনিটিউড অফ চার্জ, নো স্মলার ফ্র্যাকশান অফ চার্জ হ্যাজ বিন অবজার্ভ ইন ফ্রি পার্টিকেল। তার মানে এর যদি ফ্র্যাকশান করি E/2 করি বা E/3 করি, এদের অবজার্ভ করা যায় না, ফ্রি পার্টিকেল হিসাবে অবজার্ভ করা যায় না, এবং এটা আনস্টেবল, এগুলো কী হয়, আনস্টেবল হয়, কী হয়, এগুলো আনস্টেবল হয়। দিস প্রিন্সিপাল ওয়াজ এক্সপেরিমেন্টাল, মিলিগন এটা প্রুভ করেছিল, অ্যান্ড ইজ ফান্ডামেন্টাল দ্য কোয়ান্টাম ফিজিক্স। বোঝা গেছে। আর শুধুমাত্র এছাড়া যখন আমরা ভেবে নিই যে ভগ্নাংশেরও আধান আছে, ভগ্নাংশ বিশিষ্ট আধান আছে, যেমন আমরা যাদেরকে আমরা কোয়ার্ক বলি, যে কোয়ার্ক পার্টিকেলের আধান কত, কোয়ার্ক পার্টিকেলের আধান হচ্ছে ±1/3, তাহলে এদেরকে আমরা এলিমেন্টারি পার্টিকেল কেন নিই না, এদেরকে আমরা মুখ্য যে উপাংশ বা ক্ষুদ্রতম যে কণা সেইগুলোকে নিই না কেন, যে কোয়ার্কে কেন পরমাণুর ক্ষুদ্রতম কণা হিসাবে গণ্য করা হয় না, এটা অনেকের প্রশ্ন থাকতে পারে। ক্ষুদ্রতম কণা হিসাবে কোয়ার্ক পার্টিকেলকে গণ্য করা হয় না কেন, কারণ এটা স্টেবল নয়,
এটা হচ্ছে আনস্টেবল। বোঝা গেছে? যখন আমরা একটা আইসোলেটেড সিস্টেমের মধ্যে এদেরকে রাখবো, একটা আইসোলেটেড যখন সিস্টেমের মধ্যে এদেরকে অবজার্ভ করব, তখন এরা আনস্টেবল হিসাবে চেঞ্জ হতে থাকবে। এছাড়া আনস্টেবল 1 নম্বর পয়েন্ট, এরা হচ্ছে কি, এরা হচ্ছে আনস্টেবল। আর এরা হচ্ছে জোড়ায় জোড়ায় থাকে, পেয়ার। এরা অলওয়েজ কম্বাইন ফর্মে থাকে। কি ফর্মে থাকে? কম্বাইন। কি ফর্মে থাকে? কম্বাইন ফর্মে থাকে। বোঝা গেছে? এরা স্বতন্ত্র নয়, একা নয়। বোঝা গেছে? সেই জন্যে এদেরকে আমরা এলিমেন্টারি পার্টিকেল হিসাবে নিতে পারি না। যদি ইলেকট্রন একাকী থাকে বা ইলেকট্রন যেহেতু সিঙ্গেল পার্টিকেল থাকে, ইলেকট্রনটা কী থাকে? ইলেকট্রন হচ্ছে সিঙ্গেল পার্টিকেল হিসাবে যেহেতু থাকে, সেই জন্য ইলেকট্রনকে আমরা এলিমেন্টারি পার্টিকেল হিসাবে গণ্য করি এবং প্রত্যেকটা যারা আধান বা বস্তুর আধানকে ইয়ের সরল গুণিতক আকারে আমরা গণ্য করি। বোঝা গেছে? তো অলওয়েজ দ্য পার্টিকেল উইথ দ্য ইন্টিজার অফ মাল্টিপল অফ পি, কোনো ভগ্নাংশ আকারে কোনো আধানের অস্তিত্ব এই কারণেই নেই। আচ্ছা, এই যে কোয়ার্ক আছে, এরা যে ভগ্নাংশ আকারে থাকে, তাহলে এরা কিভাবে কি অবস্থান করে? এই যে কোয়ার্ক পার্টিকেলগুলোর যে আধান যে ভগ্নাংশ আকারে, ইলেকট্রন আধানের ভগ্নাংশ হয়, তো এরা কিভাবে কম্বাইন আকারে থাকে, কম্বাইন আকারে থেকে কিভাবে প্রোটন এবং কিভাবে নিউট্রন তৈরি করে। তো যখন আমরা একটা প্রোটনের গঠন আঁকি, যখন প্রোটনের গঠন আঁকি, তাহলে এখানে দেখো যে কোয়ার্ক আর দ্য ফান্ডামেন্টাল পার্টিকেল দ্যাট মেক আপ প্রোটন এবং নিউট্রন। এই কোয়ার্ক পার্টিকেল মিলে কি তৈরি হয়? কোয়ার্ক পার্টিকেল মিলে প্রোটন তৈরি হয় এবং নিউট্রন তৈরি হয়। বোঝা যাচ্ছে? দু রকমের কোয়ার্ক হয়, একটা হচ্ছে আপ কোয়ার্ক, আপ কোয়ার্কের আধান হচ্ছে +2^3 এবং হচ্ছে একটা ডাউন কোয়ার্ক। বোঝা গেছে? ডাউন কোয়ার্কের আধান হচ্ছে -1^3। এবার যখন আমরা প্রোটন গঠন হবে, প্রোটন যখন গঠন হয়, তখন দুটো আপ কোয়ার্ক থাকে এবং একটা ডাউন কোয়ার্ক থাকে। বোঝা যায়? প্রোটনের ক্ষেত্রে দুটো আপ কোয়ার্ক এবং দুটো আপ এবং হচ্ছে দুটো ডাউন। তাহলে এখানে আমরা কি পেয়ে যাবো? +2^3 ই প্লাস হচ্ছে 2^3 আর -1^3। তাহলে এখান থেকে +1ই। বোঝা যাচ্ছে? তাহলে প্রোটনের আধান পেয়ে গেলাম আমরা +1ই। বোঝা গেছে? আর নিউটনের ক্ষেত্রে কি হয়? নিউটনের ক্ষেত্রে তোমাদের দুটো ডাউন কোয়ার্ক হয়। দেখো, 1 আপ কোয়ার্ক আর দুটো ডাউন কোয়ার্ক, ডাউন ডাউন আপ। তাহলে এখানে প্লাস হচ্ছে 2^3 -1^3 -1^3। বোঝা গেছে? তো এখানে নিউটনের আধান কত হয়? নিউটনের আধান 0 হয়। আচ্ছা, কোয়ার্ক কখনো একাকী অবস্থান করতে পারে না, নেভার এক্সিস্ট অ্যালোন। সেই কারণে এদেরকে আমরা এলিমেন্টারি পার্টিকেল হিসাবে নিই না, শুধুমাত্র ইলেকট্রনকে এলিমেন্টারি পার্টিকেল হিসাবে নেওয়া হয়। তারা একাকী অবস্থান করেন এবং জোড়ায় জোড়ায় অবস্থান করে, কম্বাইন ফর্মে অবস্থান করে এবং কম্বাইন ফর্মে অবস্থান করে লার্জার পার্টিকেল তৈরি করে। সেই লার্জার পার্টিকেলগুলোকে হ্যাড্রনস বলা হয়। কী বলা হয়? হ্যাড্রনস। যেমন একটা হ্যাড্রনসের উদাহরণ প্রোটন, একটা হ্যাড্রনসের উদাহরণ হচ্ছে নিউট্রন। অনেক রকমের কোয়ার্ক হয়, আপ কোয়ার্ক হয়, ডাউন কোয়ার্ক হয়, চাম কোয়ার্ক হয়, স্টেম কোয়ার্ক, ড্রপ অফ বোটন। এত কিছু জানার দরকার নেই, শুধু আপ আর ডাউনটা জেনে রাখো যে এগুলো প্রোটন এবং নিউট্রন তৈরি হয়। বোঝা গেছে? তো চার্জ অফ প্রোটন কীভাবে তৈরি হয় এবং চার্জ অফ নিউট্রন কীভাবে তৈরি হয় সেটা আমি পাশে দেখিয়ে দিয়েছি। কটা আপ কোয়ার্ক এবং কটা ডাউন কোয়ার্ক মিলে এগুলো তৈরি হয়। আচ্ছা, তার পরবর্তী যেটা আছে, আমাদের যে লাস্ট টপিক যেটা রয়ে গেছে, সেটা হচ্ছে স্পেসিফিক চার্জ। তো স্পেসিফিক চার্জ আমরা কাকে বলবো? স্পেসিফিক চার্জ বলা হচ্ছে যে দ্য রেশিও অফ চার্জ অন মাস। চার্জের হচ্ছে রেশিও এবং হচ্ছে চার্জের রেশিও এবং মাস, অর্থাৎ চার্জ আপন হচ্ছে মাস, এইদের রেশিওকে আমরা কি বলছি? স্পেসিফিক চার্জ বলছি। বোঝা যায়? একটা বস্তু বা একটা পার্টিকেলে যে পরিমাণ চার্জ আছে এবং তার যে পরিমাণ ভর, এদের দুজনের অনুপাত করলে যেটা আমরা পাই তাকে আমরা স্পেসিফিক চার্জ বলছি। তো স্পেসিফিক চার্জের একক হচ্ছে কুলম্ব পার কেজি। বোঝা যায়? কুলম্ব পার কেজিতে এটা গণ্য করা হয়। আচ্ছা, এটা আমাদের কী করে? চার্জ টু মাস রেশিও অফ দ্য ডিফারেন্ট পার্টিকেল হিসাবে আমরা গণ্য করতে পারি কার? চার্জ টু ডিফারেন্ট রেশিও। আচ্ছা, ইলেকট্রনের ক্ষেত্রে যদি স্পেসিফিক চার্জ আমরা কল্পনা করি, কারণ ইলেকট্রনের ক্ষেত্রে ইলেকট্রনের মাস হচ্ছে তোমার 9.1 × 10⁻31 এত কেজি। প্রোটনের মাস হচ্ছে 1.67 × 10⁻27 কেজি। এবং হচ্ছে আলফা পার্টিকেলের মাস হচ্ছে 1.6 × 10⁻27 কেজি। কিন্তু আলফা পার্টিকেলে কটা হচ্ছে তোমাদের কটা প্রোটন নিয়ে গঠিত? 4টে। তাহলে এখানে সাথে আমরা কত গুণ করে দিই? এখানে সাথে আমরা 4 গুণ করে দিই। বোঝা গেছে? ইন্টু 4 এত কেজি। তো এদের প্রত্যেকে যদি স্পেসিফিক চার্জ ডেন্সিটি আমরা বের করি, তাহলে ইলেকট্রনের ক্ষেত্রে 1.6 × 10⁻19 আপন হচ্ছে এটাকে ভাগ করলে 1.676 × 10⁻11 কুলম্ব পার কেজি। সেম টু সেম প্রোটনের ক্ষেত্রে পেয়ে যাবো এত এবং আলফা পার্টিকেলের ক্ষেত্রে এত। তাহলে সবচেয়ে বেশি স্পেসিফিক চার্জ যেটা, তার সবচেয়ে বেশি হচ্ছে সিগমা ই এর সবচেয়ে বেশি, তারপরে তোমার হয়ে যাবে সিগমা পি প্রোটনের, তারপর হচ্ছে সিগমা আলফা। অর্থাৎ যে পার্টিকেল যত বেশি হালকা তার স্পেসিফিক চার্জ হচ্ছে তত বেশি। বোঝা গেছে?
স্পেসিফিক চার্জ তত বেশি। তো আমরা সম্পূর্ণ ওই বেসিক কতগুলো জিনিস শেষ করলাম। তো এবার এখান থেকে আমরা যে কোশ্চেনগুলো করব, প্রথম কোশ্চেন দেখো, বলছে টু আইডেন্টিক্যাল মেটাল স্পেয়ার ক্যারিং চার্জেস অফ 3 কুলম্ব আর -5 মাইক্রোকুলম্ব আর বট ইনটু দ্য কন্ট্যাক্ট অ্যান্ড দেন সেপারেটেড। একসাথে কন্ট্যাক্টটা আনা হলো এবং তারপর সেপারেট করা হলো, হোয়াট ইজ দ্য ফাইনাল চার্জ অন দ্য স্পেয়ার। আচ্ছা, এই কোশ্চেনটা করার আগে আমরা তোমাদের একটু আধান যে কনজার্ভ থাকে তার একটা বিশেষ গুণ তোমাদের বলে দিই। দেখো, একটা বস্তু আছে, বোঝা গেছে? এই বস্তুতে কিছু আধান আছে, ধরো এই দুটো বস্তু আমি এখানে বস্তু বলে দিচ্ছি, 3 কুলম্ব দিয়ে আমি বলছি, আর হচ্ছে প্লাস এখানে যে কোশ্চেনটা বলেছে -5 কুলম্ব। এদেরকে একসাথে আনা হলো, একসাথে আনার পর তাদেরকে আলাদা করে দেওয়া হলো। তাহলে ফাইনাল চার্জ এই দুটো স্পেয়ারের কত চার্জ থাকবে, এরকম কেসের ক্ষেত্রে যখন আমরা একসাথে আনবো তখন কিউ ইনিশিয়াল বের করে নেবো। কিউ ইনিশিয়াল বের করার পর যে টোটাল চার্জটা হবে সেই চার্জটাই এদের সমান 2 ভাগে ভাগ হয়ে যাবে। কিভাবে ভাগ হয়ে যাবে? সমান 2 ভাগে সমানভাবে বন্টন হয়ে যাবে। যতগুলো স্পেয়ার থাকবে তার মধ্যে সমানভাবে বন্টন হয়ে যাবে, এটা না মনে থাকে। এটাই হচ্ছে চার্জের তোমাদের কনজারভেশন। প্রথমে আমরা দেখে নেবো নেট চার্জ কত। সেই নেট চার্জটা যখন আমরা এদেরকে কন্ট্যাক্টে আনবো তাদের মধ্যে সমান 2 ভাগে ভাগ হয়ে যাবে। তো এখানের মধ্যে টোটাল চার্জটা হচ্ছে 3 -5, আচ্ছা কুলম্ব লিখেছিলাম, এটা হচ্ছে মাইক্রোকুলম্ব, তাহলে হচ্ছে -2 হচ্ছে মাইক্রোকুলম্ব। এই -2 মাইক্রোকুলম্ব যদি এদের মধ্যে সমান ভাগে ভাগ হয়ে যায় তাহলে এটা পেয়ে যাবে -1 মাইক্রোকুলম্ব এবং এটা পেয়ে যাবে -1 মাইক্রোকুলম্ব। বোঝা গেছে? চার্জটা সমানভাবে উভয়ের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যায়। তো খুব ভালো কোশ্চেন। এর পরবর্তী কোশ্চেন দেখো, এ গ্লাস রড রাবড উইথ সিল্ক বিকাম পজিটিভলি। একটা রডকে সিল্কের সাথে যখন আমরা ঘর্ষণ ঘটাই এটা পজিটিভ, এটা নেগেটিভ হয়ে যায়। এক্সপ্লেন দ্য চার্জ অ্যাকোয়ার্ড বাই দ্য সিল্ক। তো সিল্ক কেন চার্জটা গ্রহণ করে, কেন নেগেটিভ হয়ে যায়? কারণ নেগেটিভ হয়ে যায় যে গ্লাসটা থেকে এক্সেসিভ ইলেকট্রনগুলো কোথায় চলে যায়? সিল্কে চলে যায়। সেই জন্য সিল্কটা বিকাম হচ্ছে নেগেটিভ হয়ে যায় এবং লস অফ ইলেকট্রন কার ক্ষেত্রে হয়? রডের ক্ষেত্রে হয়। সেই জন্য রডটা কী হয়ে যায়? রডটা পজিটিভ হয়ে যায়। আচ্ছা, তার পরবর্তী কোশ্চেন, নেট চার্জ অফ সিস্টেম এতগুলো আছে, তাহলে এখানে নেট চার্জ কত হবে? তো সমস্ত কি আমরা এটা যোগ করে নেবো। অ্যাডিং যে প্রপার্টি, সে অ্যাডিং প্রপার্টি থেকে দিয়েছে। তো +2 -3 +5 -4 শেষে ই ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে অ্যান্সার কত হয়ে যাচ্ছে? 0 কুলম্ব। কত কুলম্ব? নেট চার্জে 0 কুলম্ব বা 0 ই দিয়ে বোঝানো হয়। আচ্ছা, তার পরবর্তী যে কোশ্চেনটা আছে, যে ইন এ ক্লোজ সিস্টেম এ প্রোটন ইজ কনভার্টেড ইন্টু নিউটন। প্রোটন আধান +1 এটা নিউটনে চলে গেছে। নিউটনের আধান কত? নিউটনের আধান হচ্ছে 0। কিভাবে তাহলে চার্জটা কনজার্ভ থাকবে? তাহলে একটা ইলেকট্রন থেকে এখানে আধানটা +1 থেকে 0 হয়ে যাবে, তাহলে এখানে তো চার্জ কনজার্ভ থাকছে না। তো কিভাবে চার্জ কনজার্ভ থাকছে? কারণ প্রোটন যখন একটা নিউটনে চেঞ্জ হচ্ছে তখন সেটা একটা পজিট্রন কি নির্ধারণ করছে? পজিট্রন ছেড়ে দিচ্ছে। কি ছেড়ে দিচ্ছে? পজিট্রন, ই প্লাস ছেড়ে দিচ্ছে। তো প্রোটন যখন নিউটনে চেঞ্জ হয় সেখানে একটা পজিট্রন নির্গত হয়। তো এর আধান হচ্ছে 0 এবং এর আধান হচ্ছে +1 এবং প্রোটনের আধান হচ্ছে +1। সুতরাং চার্জ কনজার্ভ। সুতরাং এইভাবেই চার্জটা কী থাকে? কনজার্ভ থাকে। আচ্ছা, তার পরবর্তী কোশ্চেন, কেন আমরা হচ্ছে এরকম ভগ্নাংশ আকারে চার্জকে নিতে পারি না? ভগ্নাংশ আকারে চার্জকে কেন নিতে পারি না? কারণ চার্জ যেহেতু কোয়ান্টাইজ থাকে, এর মাস্ট বি ইন্টিজার মাল্টিপল অফ ই। তো এটা হচ্ছে ইয়ের ইন্টিজার মাল্টিপল আকারে থাকে বা ইয়ের সরল গুণিতক আকারে। ইয়ের কি গুণিতক আকারে? সরল গুণিতক আকারে থাকে। বোঝা গেছে? ইয়ের সরল গুণিতক আকারে চার্জগুলো থাকে। আচ্ছা, তার পরবর্তী হচ্ছে ক্যালকুলেট দ্য স্পেসিফিক চার্জ যখন আলফা পার্টিকেলের চার্জ দিয়েছে 2e এবং হচ্ছে মাস হচ্ছে 4u। তো স্পেসিফিক চার্জ অফ আলফা পার্টিকেল চার্জ হচ্ছে 2e, মানে আমরা সিগমা অফ আলফা, ওপরে আমাদেরকে তোমাদের চার্জ আপন মাস, কিউ কত? 2 ইন্টু ই মানে একটা ইলেকট্রন 1.6 ইন্টু 10⁻19 আর 4u মানে হচ্ছে 1.66 ইন্টু 10⁻27 তো কেজি। তো এখানে 4 ইন্টু 1.66 ইন্টু 10⁻27 এত কুলম্ব পার কেজি। তো প্রায় নিয়ারলি ইকুয়াল টু দেখো 4.82 ইন্টু 10⁻7 কুলম্ব পার কেজি। তো এই ছিল তোমাদের চার্জের বিষয়ে টোটাল কনসেপ্ট। তো যদি আশা করি এই ভিডিওটা তোমরা দেখো তাহলে চার্জ থেকে মোটামুটি যা কোশ্চেন আসবে সেই কোশ্চেনগুলো তোমরা সম্পূর্ণরূপে অ্যান্সার করতে পারবে। তো এর পরবর্তী যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে মিলিকন ওয়ার্ল্ড অফ এক্সপেরিমেন্ট এবং কীভাবে মিলিকন প্রমাণ করেছিলেন যে চার্জটা সর্বদা ইয়ের সরল গুণিতক আকারে থাকে। তো সেইটা নিয়ে আমাদের পরবর্তী ভিডিওটা হবে।
তো সম্পূর্ণ পরবর্তী ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে লাইক করে রাখো, শেয়ার করে রাখো, সাবস্ক্রাইব করে রাখো। তো ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ। দেখা হচ্ছে পরের দিন নেক্সট ভিডিওতে।